আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করে ভারত বাংলাদেশের মধ্যকার কুসুম কুসুম হৃদ্যতার সম্পর্ক বেশ নাটকীয় মোড় নিয়েছে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আর সীমান্তে কাঁটাতারের ইস্যু নিয়ে পর্দার আড়ালে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এরই মধ্যে ভারত কূটনৈতিক নোট ভারবালে বিষয়টি কোর ইস্যু বলে চিহ্নিত করেছে, যেটি অন্তর্বর্তী সরকারের আমলেও দেশটি করেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে কোর ইস্যু শব্দটি এখন দুই দেশের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ কোর ইস্যু কূটনৈতিকভাবে তখনই বলা হয় যখন ওই ইস্যুটির সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে চায় না সংশ্লিষ্ট দেশটি। সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাথে চুক্তি আর চীনের সাথে তিস্তা নিয়ে বাংলাদেশের আলোচনার পর ভারত বাংলাদেশ সীমান্তে দেশটির সামরিক তৎপরতা আরও শক্ত করার খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্মার্ট বর্ডার অবজারভেশন অ্যান্ড মনিটরিং সিস্টেমের অধীনে সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। বিএসএফ জওয়ানদের 5,000 বর্জিয়ন ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের শিলিগুড়ি করিডোর ঘেঁষে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি সামরিক গ্যারিসনে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রগুলো বলছে সীমান্তে এক্সারসাইজ তিস্তা প্রহার এবং এক্সারসাইজ ত্রিশূলের মতো বড় ধরনের সামরিক মহড়া খুব শিগগিরই আবার শুরু করতে পারে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। গত মাসের শেষ দিকে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে কিনা। তার জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন, তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন। এই বক্তব্যের পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বরেকে গত 30 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। বাংলাদেশে বিএনপি সরকার আমলে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর পুশিন ঘটনা বাড়লে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। খলিলুর রহমান সাংবাদিকদের এই কথা বলেছিলেন চীন সফরে যাওয়ার আগে। ভারতীয় দূতকে বাংলাদেশে তলব করা কিংবা খলিলুর রহমানের বক্তব্যের জন্য ভারত সরকার অবশ্য বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেনি, কিন্তু সোজা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়া ভাষায় পাঠিয়েছে নোট ভার্বাল। একাধিক সূত্র বলছে মোহাম্মদ ইউনূসের আমলেও ভারতকে এতটা কড়া ভাষায় নোট ভার্বাল পাঠাতে দেখা যায়নি। ওই নোট ভার্বালে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যুটিকে কোর ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। সাবেক একজন ডিপ্লোম্যাট বলছেন কূটনৈতিক পরিভাষায় কোনো বিষয়কে কোর ইস্যু হিসেবে চিহ্নিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে একটি রাষ্ট্র তার প্রতিবেশীকে একটি কঠোর ও পরিষ্কার বার্তা দেয়। কূটনীতিতে কোর ইস্যু মানে হলো এমন একটি মৌলিক বিষয় যা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ভিত্তি বা প্রধান শর্ত হিসেবে বিবেচিত হয়। যখন কোনো দেশ নির্দিষ্ট একটি সংকটকে কোর ইস্যু বলে তখন তার অর্থ দ্বারাই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা বা সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এটি সম্পর্কের সমীকরণকে একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসে। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে পুশিন ও সীমান্ত সমস্যা, পানি সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বাণিজ্য সমস্যা সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পাঠানো সবশেষ নোটে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ইস্যুটিকে সবচেয়ে কোর ইস্যু বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো এটি সমাধান না হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের সুযোগ কম। সূত্রগুলো বলছে পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে ভারত যখন নোট ভার্বাল পাঠায় সেখানেও অতীতে কোর ইস্যু লেখা হয়নি। সবশেষ প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওলা বিষয়টি যে ভারতের অগ্রাধিকার সেটি বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো দলিলে দাবি করা হয়েছে 2020 সালের সেপ্টেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জাতীয়তা যাচাই এবং প্রত্যাবাসনের জন্য নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এই সময়ের মধ্যে মোট 1137টি নোট ভার্বাল পাঠানো হয়েছে আর কনসোলিডেটেড রিমাইন্ডার পাঠানো হয়েছে 456টি।
ভারতের দাবি অনুযায়ী 2862 জনের অমীমাংসিত ভেরিফিকেশন কেস আছে। দর্শক, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইস্যুটি যে ভারত সরকার সত্যি কোর ইস্যু হিসেবে বিবেচনা করছে তার প্রমাণ মেলে পশ্চিমবঙ্গে জেতার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্বাচনী প্রচারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সীমান্তকে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে শুভেন্দু অধিকারী সরকার ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর জন্য প্রয়োজনীয় প্রায় ২৮৬ কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মোট সীমানা আছে ২২১৬.৭ কিলোমিটার। এর মধ্যে জমি অধিগ্রহণ ও পূর্ববর্তী রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রায় ৪৩৫ কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে কেন্দ্রীয় সরকারের কোর ইস্যু হিসেবে নোট ভারবাল দেয়া, আর একদিকে রাজ্য সরকারের চটজলদি জমি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রমাণ করে দিল্লির কেন্দ্রীয় নীতি এবং কলকাতার রাজ্য নীতি এখন একই সূত্রে গাঁথা। নতুন সরকার সীমান্ত নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পরিবর্তনটি আনছে। সূত্রগুলো বলছে, আধুনিক ফেন্সিং এর পাশাপাশি সেন্সর, থার্মাল ক্যামেরা, ফ্লাড লাইট এবং ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা CIBMS এবং বোল্ট QIT প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা শুরু করেছে ভারত সরকার। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যা সীমান্তের CCTV ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফিড বিশ্লেষণ করে রিয়েল টাইমে অনুপ্রবেশ বা চোরাচালানের গতিবিধি শনাক্ত করতে পারে। AI সিস্টেমটি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সন্দেহজনক বস্তুর গতিবিধি শনাক্ত করে সদর দপ্তরে অ্যালার্ট পাঠায়। সীমান্তে কর্তব্যরত 5000-এর বেশি বিএসএফ জওয়ানকে বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে, যা রাতের বেলাতেও স্বচ্ছ ভিডিও ধারণ করতে সক্ষম এবং এটি মূলত অনুপ্রবেশকারীদের সাথে সংঘর্ষের সময় প্রমাণ হিসেবে কাজ করবে। জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতে এখনো কমপক্ষে 2 মাস সময় লাগবে। সেজন্য দেশটি সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। এছাড়া সীমান্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে অস্ত্র বা মাদক সরবরাহ ঠেকানোর জন্য বিএসএফ একটি বিশেষ ড্রোন ওয়ারফেয়ার স্কুল স্থাপন করেছে, যেখানে অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং জ্যামিং সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা এখন বাংলাদেশ সীমান্তকে কেবল চোরাচালান বা অনুপ্রবেশ প্রতিরোধের ক্ষেত্র হিসেবে দেখছেন না, বরং একে একটি সক্রিয় সামরিক ফ্রন্ট হিসেবে বিবেচনা করছেন, যার কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে নাজুক ভৌগোলিক অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এ কারণে ভারতের ইস্টার্ন কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা আরও বাড়ানো হচ্ছে এই সীমান্তে। নয়াদিল্লি তার পূর্ব সীমান্ত কৌশলগত অস্পষ্টতা বাদ দিয়ে সক্রিয় প্রস্তুতি এবং প্রতিরোধমূলক আধিপত্য এর ঝোঁকার নীতি নিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাথে সম্প্রতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়া এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের পর ভারত সরকার এই ধরনের কৌশল নিতে যাচ্ছে। সম্প্রতি 2 দিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কয়েকদিন ধরেই এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। 8 মে শুক্রবার ঢাকার মিরপুরে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট খেলার দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। ওই দিনই বিকেলে ঢাকায় একটি 5-তারা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এই সময় 2 দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। তবে সামাজিক মাধ্যমের নানা আলোচনায় বলা হচ্ছে, এটি আসলে গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ল্যান্ড বর্ডার না থাকায় মাদক পাচার রোধের চুক্তি হওয়া নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরের পর থেকে বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তিস্তা প্রকল্পও ভাবাচ্ছে চীন। ওই খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের সেনা তৎপরতা বাড়ানোর কৌশলের পেছনে এই 2টি ঘটনার ভূমিকা আছে। কারণ তিস্তা প্রকল্পটি বাংলাদেশের যেখানে হওয়ার কথা
সেটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। ভারতের সামরিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিন্দু হলো 22 কিলোমিটার প্রশস্ত এই শিলিগুড়ি করিডোর। নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকা এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র সংযোগকারী পথ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যে কোনো যুদ্ধে এই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিরস্থায়ী দুর্বলতাকে কাটিয়ে উঠতে ভারত সম্প্রতি এই করিডোরের দক্ষিণ প্রান্তে 3টি নতুন এবং সম্পূর্ণ কার্যকর সামরিক গ্যারিসন স্থাপন করেছে, যা একটি কৌশলগত ত্রিভুজ বা স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করছে। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যখন ভারতের সাথে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে থাকে, যখন বাংলাদেশে ইউনুসপন্থীরা দিল্লি না ঢাকা স্লোগান দিত, তখন ভারত এই 3টি নতুন সামরিক গ্যারিসন স্থাপনের উদ্যোগ নিয়েছিল। এই 3টি স্থাপনা হলো আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকন সামরিক স্টেশন, পশ্চিমবঙ্গের চোপড়ার সামরিক ঘাঁটি এবং শিলিগুড়ি করিডোরের পশ্চিম অংশ, এবং বিহার পশ্চিমবঙ্গ সীমান্তের সংযোগস্থলে কিষানগঞ্জ গ্যারিসন। এর মধ্যে পশ্চিমবঙ্গের চোপড়ার ঘাঁটিটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এটি শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশের কাছে অবস্থিত এবং বাংলাদেশ সীমান্ত থেকে এর দূরত্ব 1 কিলোমিটারেরও কম। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বিপরীতে আছে এই ঘাঁটিটি। সূত্রগুলো বলছে এই 3টি সামরিক স্থাপনায় রুদ্র ব্রিগেড এবং দিবাস্ত্র ব্যাটারি ও কোল্ড স্ট্রাইক বা অতি দ্রুত সামরিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রুদ্র ব্রিগেড হলো একটি অল আর্মস সমন্বিত সামরিক ইউনিট, যেখানে পদাতিক, সাজোয়া এবং গোলন্দাজ বাহিনী একই সাথে মোতায়েন থাকে। এছাড়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মস মিসাইল মোতায়েন করা আছে শিলিগুড়ি করিডোর সংলগ্ন হাসিমারা বা বাগডোগরা বিমান ঘাঁটিতে। বাংলাদেশে ইউনুস আমলে যখন ভারতের সাথে উত্তেজনা বিরাজ করছিল, তখন 2025 সালের মে মাসে উত্তরবঙ্গ ও সিকিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এক্সারসাইজ তিস্তা প্রহার এবং অক্টোবর-নভেম্বরে এক্সারসাইজ ত্রিশূল পরিচালনা করেছিল। এক্সারসাইজ ত্রিশূলটি ছিল গত কয়েক বছরের মধ্যে ভারতের বৃহত্তম ত্রিদেশীয় সামরিক মহড়া, যেখানে 20,000-এর বেশি সেনা অংশ নিয়েছিল। সূত্রগুলো বলছে ভারত সরকার একইভাবে আরো কয়েকটি মহড়া শিগগিরই করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই মহড়াগুলো প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি শক্তিশালী কৌশলগত বার্তা বা সিগন্যালিং হিসেবে কাজ করে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশে কি কোনো নতুন ভূরাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে? কেন বললাম? আমরা জানি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান IMF এর শর্ত মানতে গিয়ে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। ইতিমধ্যেই জাতীয় বিমান সংস্থা বিক্রি করছে এমন সংবাদ এসেছে। এছাড়া ব্যাংক, বিদ্যুৎ, বিমা খাত সব বেসরকারীকরণের পথে হাঁটছে দেশটি। সেই পাকিস্তানি আবার বাংলাদেশকে যুদ্ধ বিমান দিতে চায়, সামরিক প্রশিক্ষণ করাতে চায়, গোয়েন্দা সহযোগিতা এবং বাংলাদেশি 500 শিক্ষার্থীকে বৃত্তি দিতে চায়। এরকম আরো অনেক প্রস্তাব তারা দিচ্ছে আজকাল। পাকিস্তানের সক্ষমতার কথা চিন্তা করে প্রশ্ন যাচ্ছে, পাকিস্তান আসলে কি ধরনের সহায়তা করতে চায় এবং কেন? নাকি এর পেছনে আছে বড় কোনো খেলা, বড় কোনো দেশ? কেউ কেউ বলছেন এটা কি চীন না আমেরিকা? আজকের ভিডিওতে আলোচনা করব কেন হঠাৎ ঢাকায় এত সক্রিয় পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন বারবার আসছেন যাচ্ছেন, ঘন ঘন মিটিং করছেন। কোন টিম কখন আসছে কখন যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না। মূলধারার গণমাধ্যমেও এসব সংবাদ খুব একটা আসে না, খুব একটা কি আসেই না বলতে গেলে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস এই সুযোগ করে গিয়েছিলেন আমরা জানি। তারেক রহমানের সরকার কি সেটা কি বিশেষ মাত্রায় নিয়ে যাচ্ছে? এসবের পেছনে আসল প্রেক্ষাপট কি কেউ কি জানেন? বাংলাদেশকে চীনা প্রযুক্তির JF-17 যুদ্ধ বিমান কেন দিতে চায় পাকিস্তান? পাকিস্তানের সঙ্গে 10 বছর মেয়াদী গোয়েন্দা চুক্তি করে কি পাবে আসলে বাংলাদেশ? নিজেই অর্থনৈতিকভাবে ICU-তে থাকা পাকিস্তান সত্যি সত্যি বাংলাদেশকে কি দিতে পারে, কতটা দিতে পারে? দিতে পারলে তো বাংলাদেশ তাদের কাছে যে টাকাটা পাবে
54-55 বছর ধরে সেই টাকাগুলো তারা দিত, সেটি তারা দিতেও চায় না, সেই সক্ষমতাও তাদের এখন আর নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, জানি না আপনারা জানেন কিনা, 5 দিনের সফরে সম্ভবত 10 তারিখে 10 মে ঢাকায় এসেছে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অনেক বৈঠক করছে, খাওয়া দাওয়া করছে, নৈশভোজ করছে, নানাবিধ অনুষ্ঠানে বৈঠক করছে, কথা বলছে, নানান সমঝোতায় তারা যাচ্ছে। যদি মনে করেন যে এটা সৌজন্য সফর করছে তারা, সার্কভুক্ত দেশ বা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠছে, তা নয়, আসলে এটি মনে করবেন না। তবে এটা সত্য, এই সফরে ব্যাপক সমাদর পাচ্ছে এই প্রতিনিধি দল বা পাকিস্তান থেকে যারাই আসছে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা ব্যাপক সমাদৃত হচ্ছে। খোশ মেজাজে তারাও একের পর এক কৌশলগত প্রস্তাব দিচ্ছে বাংলাদেশকে। বেশ কিছু বিষয় ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশে, অর্থাৎ একমত হয়েছে বা পর্যালোচনা করছে, একমত হওয়া যায় কিনা এসব বিষয়ে। কিন্তু দেশের মানুষ বা সাধারণ জনগণ এসব বিষয়ে খুব একটা জানেন না, জানানোর কোনো ব্যবস্থাও কিন্তু নেই। এবার বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দিয়েছে চীনের JF-17 যুদ্ধ বিমানের ফ্লাইট সিমুলেটর পাকিস্তান বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশি পাইলটদের পাকিস্তানে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে তারা, এবং বাংলাদেশ সম্ভবত একমত হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় BVR কমব্যাট, সুপারসনিক ইন্টারসেপশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এমনকি সামুদ্রিক পরিবেশে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গেছে। আরো অনেক কিছুই আছে, কিন্তু মূলত এগুলো। এখানেই শেষ নয়, খবর এসেছে বাংলাদেশের বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন ব্যবস্থা স্থাপনে বিশেষজ্ঞ সহায়তাও দিতে চায় পাকিস্তান। এবং জানা গেছে এই যে টিম যেটি এসছে বললাম, বিমান বাহিনীর পাকিস্তানের যে প্রতিনিধি দলটি এসেছে, তারা ইতিমধ্যে গোপনে বিশেষ ব্যবস্থায় দেশের একাধিক বিমান ঘাঁটি পরিদর্শন করেছে বা করবে, এরকম একটি অবস্থা। অর্থাৎ গভীরভাবে যদি দেখেন বুঝতে পারবেন বিষয়টা শুধু বন্ধুত্ব নয়, এটা সরাসরি সামরিক অবকাঠামো, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। এখানেই উঠছে বড় প্রশ্ন, কারণ পাকিস্তান নিজেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। এটি গণমাধ্যমের বরাতে আমরা জানি। ভয়াবহ অর্থনৈতিক সংকটের চিত্র ডন পত্রিকায় অতি সম্প্রতি এসেছে, বিস্তারিত আমি সেদিকে গেলাম না। শুধু সেখানে বলা হয়েছে দেশটির বৈদেশিক ঋণ প্রায় $138 বিলিয়ন। এবং আমি যদি বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে তথ্য জানিয়েছেন, সেখানে বলেছেন বৈদেশিক ঋণ বাংলাদেশের 78 রাউন্ড ফিগারে $78 বিলিয়ন ধরুন। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ঋণে জর্জরিত। এরকম একটি দেশ বাংলাদেশকে নানান ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। IMF এর ঋণ ছাড়া টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে পাকিস্তানের। ওই যে বললাম, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে তারা তাদের দেউলিয়াত্ব ঠেকানোর চেষ্টা করছে। যে দেশ টিকে থাকার জন্য নিজের বিমান সংস্থা বেচতে চায়, বেচে বাঁচতে চায়, যে দেশ IMF এর শর্তে নিঃশ্বাস ছাড়ে এবং নেয়, এমনটাই বলেন অনেকে অর্থনীতির বিশ্লেষকরা, সেই দেশ হঠাৎ এত উদার হয়ে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চাইছে কেন? এখানে আবেগ দিয়ে বিশ্লেষণ করলে আসলে ভুল হবে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না। আর যার দেবার সক্ষমতা অত্যন্ত সীমিত, যে চিত্রটি বললাম ছোট করে, তার কথা কি বলবেন? এ কারণেই বিশ্লেষকরা বলছেন পাকিস্তান হঠাৎ যে এত আত্মবিশ্বাস দেখাচ্ছে, তার পেছনে নিশ্চয়ই বড় কোনো শক্তির সমর্থন আছে বা কূটকৌশল আছে। অনেকে মনে করেন এখানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোপনে। কারণ JF-17 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটা অপারেশন সিঁদুরের সময় রাফায়েলকেও টক্কর দিয়েছে বলে বলেন অনেক সামরিক বিশ্লেষক। এবং এই JF-17 এটি চীন এবং পাকিস্তানের যৌথ প্রকল্প। অর্থাৎ বাংলাদেশ যদি JF-17 নেয়, তাহলে শুধু পাকিস্তানের সাথে নয়, চীনের সামরিক ইকোসিস্টেমের সাথেও আরো গভীরভাবে যুক্ত হয়ে যাবে, মানে বাধ্য হবে যুক্ত হতে।
কারণ রাডার, মিসাইল, এভিওনিক্স, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সবকিছুতেই তখন তৈরি হবে নতুন নির্ভরতা। অর্থাৎ পাকিস্তান এখানে এক ধরনের ফ্রন্টম্যান হিসেবে কাজ করতে পারে, এটি মনে করছেন অনেকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত। ভারত গত কয়েক দশক ধরে বাংলাদেশকে তার সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে দেখেছে, পেয়েছে তখনকার রাজনৈতিক সরকারের কারণে। বিশেষ করে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে দিল্লির সবচেয়ে বড় ভরসা ছিল ঢাকা। এখন আমরা জানি সরকার বদলেছে, সঙ্গত কারণে এই কূটনীতিও বদলাবে, কিন্তু কতটা বদলাবে সেই মূল্যায়নটা কে করবে, করেছে কিনা? সেই মূল্যায়নটা কি বাংলাদেশ করবে নাকি পাকিস্তান করবে? কিন্তু এখন যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে 10 বছর মেয়াদী যে গোয়েন্দা তথ্য চুক্তি করেছে, সেই গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার পথে হাঁটে, তাহলে দিল্লি উদ্বিগ্ন হবে। এতে বড় বিষয় নেই, এটি আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আমরা আসলে কি পাবো, কি অর্জন করব। পাকিস্তান কি অন্তর থেকে আমাদের সমৃদ্ধি চায়? কি মনে হয় সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। পাকিস্তান কি মন থেকে চায় যে বাংলাদেশ সত্যি সত্যি এগিয়ে যাক? এই বিশ্লেষণটা কিন্তু করা খুব জরুরি। ভারতীয় বিশ্লেষকরা এটাকে বড় ভূরাজনৈতিক পরিবর্তন বলতে শুরু করেছেন। তারা বলবেন তাদের স্বার্থ আছে, কারণ দিল্লি ভালো করেই জানে ঢাকা মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অবলম্বন করলে, মানে বহুমুখী ভারসাম্য যদি অবলম্বন করে কূটনীতিতে, সেটা দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র প্রভাবকে দুর্বল করতে পারে। সেটি নিয়ে আমি ভাবতে চাই না। আমি আরেকটি বিষয়ে খেয়াল করতে চাই। এই যে পুরো প্রক্রিয়ার কথা বললাম, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, শিক্ষা এবং সফট পাওয়ারের দিকেও সক্রিয় হচ্ছে, এগোচ্ছে, চেষ্টা করছে, কথা বলছে, নেগোশিয়েট করছে বাংলাদেশের সঙ্গে। ঢাকায় সম্প্রতি পাকিস্তান এডুকেশন এক্সপো হয়েছে, আপনারা জানেন, এটি গণমাধ্যমে এসেছে। সেখানে বাংলাদেশি 500 শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে তারা। এটি নিয়েও আমার আসলে প্রশ্ন আছে। এবং এই যে বৃত্তির ঘোষণা দিয়েছে, এই যে এক্সপো তারা করেছে, এটি নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন আমাদের শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, বা তাকে কেউ বলেনি, শিক্ষা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা পাকিস্তান হঠাৎ বাংলাদেশকে শিক্ষা সহযোগিতা দিতে এত আগ্রহী কেন? তাই প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শিক্ষা সহযোগিতা, নাকি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব তৈরির চেষ্টা? এবং এটি যদি হয়, সেটি কি মঙ্গল বয়ে আনবে? সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে তা হলো বাংলাদেশ এখন এক নতুন কূটনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে, বা করেছে, বা করতে যাচ্ছে। ঢাকা হয়তো বুঝাতে চাইছে যে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার, বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার, তারা হয়তো বলতে চাইছে স্পষ্ট করে যে বাংলাদেশ আর কোনো একক বলয়ে থাকতে চায় না। এটি উত্তম চিন্তা। তারা ভাবছে যে শুধু ভারত নির্ভর নীতি থেকে বের হয়ে বহুমুখী সম্পর্ক তৈরি করতে হবে। হয়তো এটি সময়ের চাহিদা, কিন্তু বাস্তবতা হলো এই খেলায় বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ, তার সামনে যে ঝুঁকি আসবে, সেই ঝুঁকিটা কে বহন করবে, সেটি আমরা কতটা প্রোটেকশন দিতে পারবো, সেটি তো আলোচনায় আসা দরকার, সেটি নিয়ে কাজ করা দরকার। কারণ দক্ষিণ এশিয়ায় চীন, ভারত, আমেরিকা এবং পাকিস্তানের স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছে, অথবা ধাক্কা খেলো বলে। তাই প্রশ্ন করছি, বাংলাদেশ কি সেই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে না? তো বাংলাদেশ কি সত্যি নিজের কৌশলগত স্বাধীনতা বাড়াচ্ছে এই কূটনৈতিক বহুমুখী ভারসাম্যের যে নীতি নিয়েছে তার মাধ্যমে? যদি সত্যি কৌশলগত স্বাধীনতা বৃদ্ধি পায়, সক্ষমতার সঙ্গে বৃদ্ধি পায়, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে কারো কোনো আপত্তি থাকবে না। নাকি বড় শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার মাঠে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ? এখানেই আসলে আশঙ্কা। কারণ প্রায়শই শুনবেন বাংলাদেশ ইউক্রেন হতে চলেছে, বা ইউক্রেন হতে পারে, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আছে এটা। এই যে ইউক্রেন হবার আশঙ্কার কথা বলেন অনেকে, সেটা কি সত্যি হতে চলেছে? সেটি কি আমাদের সরকারে যারা আছেন তারা বিবেচনায় নিয়েছেন? এটি জানা জরুরি। আর পাকিস্তান, তারা কি সত্যি বাংলাদেশের বন্ধু হিসেবে এগিয়ে আসছে, নাকি
অন্য কারো হয়ে দরজা খুলে দেওয়ার কাজটা করছে, যে কারণে আসলে আমি এই কন্টেন্টটি নিয়ে কথা বলছি। পাকিস্তান ভারত এখানে মুখ্য উদ্দেশ্য নয়, পাকিস্তান অন্য কারো হয়ে দরজাটা খুলে দিচ্ছে কিনা এখন এর উত্তর আমি দিতে পারবো না, সামনের দিনগুলোই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে, নিশ্চয়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে এই যে ঘনিষ্ঠতা, এটা কতটা লাভজনক হবে, নাকি ভবিষ্যতে নতুন সংকটই আসলে তৈরি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে ভালো লাগলে শেয়ার করুন এবং এ ধরনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন লেটস নিউজ। আল্লাহ হাফেজ।